আসসালামু আলাইকুম। ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের তীব্রতা দিন দিন বেড়েই চলছে এবং এটির তীব্রতা এত বেশি বেড়ে যাচ্ছে যে এটা আঞ্চলিক সংঘাতে রূপান্তরিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজকে আমরা ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব এবং একই সাথে কিছু বিশ্লেষণধর্মী আলোচনা করব। ট্রাম্পের দেওয়া ২৪ ঘন্টা আলটিমেটাম প্রায় শেষ হওয়ার দিকে। অবশ্য আলটিমেটাম শেষ হওয়ার আগেই ইরানে ভয়াবহ বিমান হামলা শুরু হয়েছে। এখন ২৪ ঘন্টা আলটিমেটাম শেষ হলে ট্রাম্প কি করেন সেটা এখন দেখার পালা। যদিও ট্রাম্পের অবস্থান বরাবরই পরিবর্তিত হয়। উনি কিছুদিন আগেই বলেছিলেন যে খুব শীঘ্রই উনি হয়তো এই যুদ্ধ থেকে বেরিয়ে যাবেন। হ্যাঁ, আবার উনি ইরানকে প্রায়শই হুমকি দিয়ে আসছেন। এখন দেখার বিষয় যে আসলে ট্রাম্প কি করেন। অবশ্য এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার জয়ী হওয়ার সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে, যদি না তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইরানের বিরুদ্ধে। স্পেনের প্রধানমন্ত্রী ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন এবং একই সাথে তিনি এই যুদ্ধকে অমানবিক এবং অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এর ফলশ্রুতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত প্রায় ৩,৭০০ লোক আহত অথবা মারাত্মকভাবে আহত হয়েছে। যদিও নিহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা ৫০০ বা তার অধিক হয়ে থাকতে পারে, যদিও ইসরায়েল কখনোই তাদের হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করে না। এদিকে ইসরায়েল এবং আমেরিকার হামলায় প্রায় ১৪০০ লোক নিহত হয়েছেন এবং ১৮,০০০ লোক আহত হয়েছেন। এছাড়া ইরান এবং ইসরায়েল উভয় দেশেই বেসামরিক এবং সামরিক স্থাপনা, সরকারি স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে স্পেন এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিলেও আমাদের আরবের যে মুসলিম প্রধান দেশগুলো, তাদের অবস্থান বা এখনো অস্পষ্ট। তবে ধীরে ধীরে মনে হচ্ছে তারা এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার সমর্থক হয়ে উঠছেন। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নিয়মিত ফোনে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সম্ভবত মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে সৌদি আরবে অবস্থিত তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিতে সম্মত হওয়ার পর্যায়ে রয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এই যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে স্পেন ন্যাটোর সদস্য হয়েও আমেরিকা এবং ইসরায়েলের এই অমানবিক যুদ্ধের, এই অগ্রহণযোগ্য যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে, সেখানে আরবরা কেন ধীরে ধীরে ইরান এবং ইসরায়েলের সমর্থক হয়ে উঠেছে? এখানে স্পেনের সাথে যে আরব দেশগুলোর এখানে পার্থক্যটা হলো আদর্শিক পার্থক্য। স্পেন মানবতার দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষভাবে বিচার করে দেখেছে যে ইরানের দিক থেকে যে হুমকির কথা ইসরায়েল এবং আমেরিকা বারবার বলে আসছে, এখানে প্রকৃত ইরানের দিক থেকে কোনো হুমকি নেই, বরং ইসরায়েল এবং আমেরিকা অন্যায়ভাবে যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দিয়েছে। সেই আদর্শগত পার্থক্যের জন্য আরবের দেশগুলো প্রকৃতপক্ষে প্রকৃত অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। আসলে আরবের সাথে ইরানেরও আদর্শিক পার্থক্য রয়েছে, কারণ ইরান ১৯৭৯ সালে তাদের ইসলামী বিপ্লবের পরেই তারা ফিলিস্তিনের পক্ষে সরাসরি অবস্থান নেয় এবং
তেহরানে অবস্থিত ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে রূপান্তর করে। ইসলামী বিপ্লবের পরপরই তারা তেহরানে অবস্থিত ফিলিস্তিনি ইসরায়েলি দূতাবাসের চাবি ফিলিস্তিনি প্রতিনিধির উপর ফিলিস্তিনি প্রতিনিধির হাতে হস্তান্তর করে এবং পৃথিবীতে ইরানই একমাত্র দেশ যে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা মনে করে সমগ্র ভূমি এটার মালিকানা হচ্ছে ফিলিস্তিনি জনগণের এবং ফিলিস্তিনকে একমাত্র দেশ হিসেবে তারা স্বীকৃতি দেয়। পক্ষান্তরে আরব দেশগুলো বরাবরই ওই জাতিসংঘ এবং ইসরায়েল এবং আমেরিকার চাপিয়ে দেওয়া যে নীতি সেটি বাস্তবায়ন করার পক্ষপাতী। অথচ জাতিসংঘ এবং আমেরিকা পশ্চিমারা যে নীতি চাপিয়ে দেয় সেটা এক ধরনের মূলা ঝোলানোর মতো, যে মূলা ঝুলিয়ে রেখেছে এবং একই সাথে ইসরায়েল ধীরে ধীরে সমগ্র ফিলিস্তিনটাকে গ্রাস করে নিচ্ছে। ইরান পশ্চিমাদের এই চক্রান্ত, এই চালাকি খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এবং এই জন্যই তারা ইসলামী বিপ্লবের পরবর্তী সময়ে নিজেদের প্রতিরক্ষা নিজেদের সামর্থ্যের মধ্য থেকে উন্নয়ন করা শুরু করেছে। কারণ তারা জানে যে একসময় এই পশ্চিমা শক্তিকে তাদের মোকাবেলা করতে হবে। একসময় ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং ফিলিস্তিনের উপর যে জুলুম নির্যাতন চালিয়ে আসতেছে, এটাকে মোকাবেলা করতে হলে তাদের সাথে সশস্ত্র মোকাবেলাই করতে হবে এবং এই জন্যই তারা নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছে। পক্ষান্তরে আরবরা তারা নিজেদের আরামায়েশ, নিজেদের ধন সম্পদ, নিজেদের ভোগবিলাস বিভোর হয়ে পশ্চিমাদের কাছ থেকে ধার করা সংস্কৃতি, পশ্চিমাদের কাছে ধার করা আদর্শে বিমোহিত হয়ে আছে। তাদের নিজস্ব কোনো দর্শন নেই, নিজস্ব কোনো আদর্শ নেই, নিজস্ব কোনো চেতনা নেই তাদের। আর এর ফলশ্রুতিতে তারা ফিলিস্তিনি জনগণের পক্ষ নিতে ব্যর্থ হয়েছে। তারা বরাবরই পশ্চিমাদের দেওয়া নীতির উপর তারা নির্ভরশীল। এমনকি তারা নিজেদের প্রতিরক্ষার জন্য এই আমেরিকার উপর নির্ভরশীল। আমেরিকার কাছ থেকে তাদের সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু তারা উচ্চ মূল্যে আমেরিকার কাছ থেকে ক্রয় করে নেয়। এখন যে যুক্তরাষ্ট্র তাদের দেশে ঘাঁটি নির্মাণ করেছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, এখন যুক্তরাষ্ট্র তাদের এই ঘাঁটিগুলো নিরাপত্তার জন্য, তাদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উল্টো এই আরব দেশগুলোর উপর নির্ভরশীল হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনারা তারা ঘাঁটি ছেড়ে বিভিন্ন আবাসিক স্থানে হোটেলে আশ্রয় নিচ্ছে তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য। এখন আরবদের অবস্থা এমন হয়েছে যে তাদের একুল ওকুল দুটি হারানোর পথে। শেষ পর্যন্ত তারা হয়তোবা দিশাহারা হয়ে, হতাশ হয়ে এই ইসরায়েল এবং আমেরিকার সাথে যোগ দিয়ে ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে। আর যদি তাদের আত্মমর্যাদা বোধের চেতনার জাগ্রত হয় তাহলে তারা চাইবে যে এই যুদ্ধের মাধ্যমে আমেরিকাকে এই মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেওয়া এবং নিজেরা স্বয়ংসম্পূর্ণ হওয়া। যদিও এরকম সাহসী পদক্ষেপ নেওয়ার মতো তাদের সাহসিকতা আছে কিনা সেটা দেখার বিষয়। কিছুদিন আগেই তারা রিয়াদে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়েছেন। সম্ভবত তারা ইরানকে হুমকি দেওয়ার জন্য এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্যই সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা একত্রিত হয়েছিলেন, যেখানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উপস্থিত ছিলেন। কিন্তু যদি আরবরা সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেও এখানে তুরস্ককে রাজি করাটা কঠিন হয়ে যাবে। কারণ তুরস্ক তাদের মতো পশ্চিমাদের পুতুলে রূপান্তরিত হয়নি। তারা আন্তর্জাতিক রাজনীতিকে ব্যালেন্স করেই চলে। তারা জানে যে এই মধ্যপ্রাচ্যের জন্য একমাত্র সমস্যা হলো ইসরায়েল এবং ইসরায়েলের সাথে তাদের যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সুতরাং
আরবদের এই বোকামিতে তুরস্ক সামিল হবে না বলেই মনে হয়। এবং একই সাথে যদিও সৌদি আরবের সাথে পাকিস্তানের একটি সামরিক চুক্তি রয়েছে, এখানে সৌদি আরবও কিছুদিন আগে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনিরের সাথে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক হয়েছে। এখানে মোহাম্মদ বিন সালমানও হয়তোবা পাকিস্তানকে টেনে আনতে চাচ্ছেন এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে। কিন্তু পাকিস্তানও তাদের নিজস্ব আদর্শ রয়েছে, তাদের নিজস্ব চেতনা রয়েছে, তারাও নিশ্চয়ই বোকামি করবে না ইরানের সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার মতো। এবং তারা ইসরায়েলকে তারা শত্রু মনে করে এবং পশ্চিমাদের কূটনৈতিক চাল তারা ভালোভাবেই বুঝতে পারে এবং তারাও আন্তর্জাতিক রাজনীতি ভারসাম্য করে চলে। আরবদের মতো ওই পশ্চিমাদের সংস্কৃতি এবং পশ্চিমাদের প্রতিরক্ষার উপর পাকিস্তান নির্ভরশীল নয়। তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, নিজস্ব অস্ত্রশস্ত্র রয়েছে। সুতরাং তারাও আরবদের সাথে এই বোকামিতে সামিল হবে বলে মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে, ইরান আরবদের তেল গ্যাস সহ বিভিন্ন স্থাপনার উপর যে হামলা করছে সেটা কতটুকু বৈধ? সেটা পুরোপুরি বৈধ। কারণ ইসলামী বিপ্লবের পর ইরানের শাসকদের যে অবস্থান এবং সেই অবস্থানের কারণে ফিলিস্তিনি জনগণের পক্ষে যে অবস্থান এবং সেই অবস্থানের কারণে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের যে শত্রুতার সৃষ্টি হয়েছে, সেটার কারণে আমেরিকা যেভাবে পেরেছে ইরানকে কোণঠাসা করেছে, তাদের উপর বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। তারা যাতে ইরানের তেল বাণিজ্য করতে না পারে, তেল যাতে বিক্রি করতে না পারে, ইরান যাতে বাইরে থেকে অস্ত্রের সরঞ্জাম কিনতে না পারে, ইরান যাতে নিজেদের তৈরি পণ্য বিদেশে রপ্তানি করতে না পারে, এর জন্য যেভাবে পেরেছে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে কোণঠাসা করে গিয়েছে। এবং সুতরাং ইরানের জন্য এটা বৈধ যে যেখানে এবং সর্বশেষ ইরানের উপর চাপিয়ে দেওয়া যে হামলা আগ বাড়িয়ে আমেরিকা এবং ইসরায়েল করেছে, ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে, তাদের সর্বোচ্চ নেতাকে হামলা করেছে। সুতরাং ইরানের জন্য এখন আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে প্রকাশ্য শত্রু। সুতরাং ইরানের জন্য এটা বৈধ, যেখানে আমেরিকার স্বার্থ আছে সেখানে ইরান হামলা করবে তার সাধ্যের মধ্যে, তার আয়ত্তের মধ্যে। যদি যুক্তরাষ্ট্রে হামলা করা তাদের মিসাইলের রেঞ্জের মধ্যে হতো, অথবা তাদের ড্রোনের মধ্যে হতো, অথবা তাদের যুদ্ধ বিমানের মধ্যে হতো, নিশ্চয়ই তারা সেটা করত। এখন যেহেতু তারা এখন সেটা করতে পারছে না বা করছে না, সুতরাং এই মধ্যপ্রাচ্যে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, যেখানে আমেরিকার ব্যবসা রয়েছে, যেখানে আমেরিকার স্থাপনা রয়েছে, যেখানে আরবদের সাথে আমেরিকার ব্যবসায়িক সম্পর্ক, লেনদেন বা চুক্তি রয়েছে, সেই সমস্ত স্থাপনায় ইরানের হামলা করা ইরানের জন্য বৈধ। কারণ ইরানও চাইবে যেভাবে পারুক এই যুক্তরাষ্ট্রের ক্ষতি সাধন করা। সুতরাং তাদের জন্য এটা পুরোপুরি বৈধ এই যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা করা। এবং আমি মনে করব যে আরবদের জন্য এটি একটি সুযোগ, যাতে এই সুযোগে তারা নিজেরা যদি আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়া করতে না পারে, এই যুদ্ধের ওসিলায় যাতে এই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হয়। কারণ ইরান তো আরবদের মতো ধার করা সংস্কৃতি, ধার করা প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল নয়, বরং তারা নিজেদের অর্থনীতি, নিজেদের আরাম আয়েশ বিসর্জন দিয়েও তারা এই ফিলিস্তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ নিয়েছে। এমনকি তারা আজকেও ঘোষণা দিয়েছে, আইআরজিসির মুখপাত্র, যে যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয় ততদিন পর্যন্ত তারা ফিলিস্তিন এবং বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানের পক্ষে অবস্থান নিবে। সুতরাং এইটি তাদের আদর্শগত স্পষ্ট অবস্থান এবং তাদের চেতনা, তাদের নীতিগত অবস্থানের স্পষ্ট অবস্থানেরই বহিঃপ্রকাশ।